বাংলাদেশের ইতিহাসে একটি অজানা অধ্যায় রয়েছে, যেখানে বাঙালি সৈন্য, নাবিক এবং শ্রমিকরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে এক দূর দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, আর সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার স্বাধীনতার যুদ্ধে। আর এই যুদ্ধে বাঙালি মুসলিম যুবক, বিশেষ করে বাংলাদেশের মুসলিম যুবকরা বিশেষ অবদান রেখেছিল। আজকে আমরা ইন্দোনেশিয়ার স্বাধীনতার যুদ্ধের সম্পর্কে জানব এবং কিভাবে বাঙালি মুসলিম যুবকরা ইন্দোনেশিয়ার স্বাধীনতার যুদ্ধে বিশেষ অবদান রেখেছিল সে সম্পর্কে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্দোনেশিয়ার স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে আমাদেরকে জানতে হলে আমাদেরকে পিছনে ফিরিয়ে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে। 28 জুলাই 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। আর এই বিশ্বযুদ্ধের মূল কারণ ছিল অস্ট্রিয়া হাঙ্গেরির আর্চডিও ফার্ডিনান্ডকে সারাইবত হত্যার মাধ্যমে এই যুদ্ধের প্রেক্ষাপট শুরু হয়। এই যুদ্ধে দুই শক্তির আবির্ভাব ঘটে। এক শক্তি হচ্ছে মিত্র শক্তি, অন্যটি কেন্দ্রীয় শক্তি। মিত্র শক্তি রয়েছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যদিও পরে 1917 সাল থেকে শুরু করে। আর কেন্দ্রীয় শক্তিতে রয়েছে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য এবং বুলগেরিয়া। এই যুদ্ধে কেন্দ্রীয় শক্তি অর্থাৎ জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া পরাজয়ের ফলে সারা বিশ্বে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ তৈরি হয়। বিশেষ করে অটোমান সাম্রাজ্যের পতনের ফলে সারা বিশ্বের মুসলিম দেশগুলো উপনিবেশে রূপান্তরিত হয়। আর এই উপনিবেশগুলোকে কন্ট্রোল করা শুরু করে ইউরোপের বিভিন্ন দেশগুলো। আর সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে ডাচ অর্থাৎ নেদারল্যান্ড ইন্দোনেশিয়াকে তাদের উপনিবেশ বানাতে সক্ষম হয়। এর পরবর্তীতে জার্মানি যখন পোল্যান্ড আক্রমণ করে, তখন 1 সেপ্টেম্বর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধেও দুটি পক্ষের আবির্ভাব ঘটে, মিত্র শক্তি এবং অক্ষ শক্তি। মিত্র শক্তিতে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, চীন এবং যুক্তরাষ্ট্র। আর অক্ষ শক্তিতে রয়েছে জার্মানি, ইতালি, জাপান। আর এরই পরিপ্রেক্ষিতে জাপান নেদারল্যান্ডের কাছ থেকে ইন্দোনেশিয়াকে মুক্ত করে তারা দখল করে নেয়। পরবর্তীতে 6 এবং 9 আগস্ট 1945 সালে যুক্তরাষ্ট্র যখন হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে, এর ফলে জাপান আত্মসমর্পণ করে, যার কারণে তারা ইন্দোনেশিয়া থেকে চলে যেতে বাধ্য হয়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপান আত্মসমর্পণ করে, ঠিক তখনই ডাচরা আবার ইন্দোনেশিয়া দখল করতে আসে। কিন্তু সুকর্ণ এবং মোহাম্মদ হাত্তারের স্বাধীনতা ঘোষণা করেন 17 আগস্ট 1945 সাল। তখন থেকে শুরু হয় ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রাম। রাস্তার মোড়ে, গ্রাম থেকে শহরে তরুণরা হাত তুলে দাঁড়িয়েছে লাল এবং সাদা পতাকা। আমরা আর কারো দাসত্ব হব না, এই স্লোগানে মুখরিত হলো পুরো দেশ। যুদ্ধ বিধ্বস্ত হলেও তাদের চোখে ছিল আগুন। ডাচ সেনারা এলেও ইন্দোনেশিয়ার মুক্তিকামী যোদ্ধারা বুক চিটিয়ে দাঁড়িয়ে থাকে। আর এইভাবে শুরু হয় তাদের রক্তক্ষয়ী সংগ্রাম। আর এই সংগ্রামে এনে দেয় ইন্দোনেশিয়ার প্রকৃত স্বাধীনতার পথ। 1940 সাল চট্টগ্রামে দাঁড়িয়ে আছে বিশাল ডাচ জাহাজগুলো, যেগুলো ভর্তি করা হচ্ছে অস্ত্র, রসদ এবং সেনা। পাঠানো হবে দূর ইন্দোনেশিয়ায় স্বাধীনতা দমন করতে। কিন্তু তখনই ঘটল বিরল এক বিস্ময়কর ঘটনা। বাঙালি শ্রমিক এবং নাবিকরা তারা ডাচ সেনাবাহিনীর সামনে সরাসরি দাঁড়িয়ে গেল, কারণ তারা বুঝে গেল এই মালামাল বোঝাই মানে হলো ইন্দোনেশিয়ার মুক্তিকামী মানুষের উপর আঘাত করা। তাদের বুক থেকে হঠাৎ ফুঁসে উঠল প্রতিবাদ। এক শ্রমিক হাত গুটিয়ে দাঁড়িয়ে বলল, না, আমরা এই অন্যায়ের কাজে হাত দেব না। ধীরে ধীরে পুরো বন্দরে ছড়িয়ে গেল সে অগ্নিশিখা। কেউ কয়লা তুলতে অস্বীকৃতি জানালো, কেউ মাল খালাস করা বন্ধ করে দিল, আবার কেউ সরাসরি আক্রমণ চালালো ডাচদের জাহাজের উপর। চট্টগ্রামের আকাশে তখন ধ্বনিত হচ্ছিল এক অদৃশ্য প্রতিজ্ঞা, আমরা শোষকের সঙ্গী হব না। ফলে আটকে গেল রসদ, থমকে গেল সেনা পাঠানোর সেই পরিকল্পনা। দূর ইন্দোনেশিয়ার মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে গেল চট্টগ্রামের ঘাম ঝরানো মানুষগুলো, নিঃশব্দে কিন্তু দীপ্ত পদক্ষেপে। ব্রিটিশ সেনাবাহিনী থেকে ডাচরা প্রায় কয়েক হাজার সৈন্য পাঠিয়েছিল ইন্দোনেশিয়ায় মুক্তিকামীদেরকে দমন করার জন্য। পাঠানো সৈন্যদের মধ্যে প্রায় 600 সৈন্য ডাচদের পক্ষ বিতাড়িত করে ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামীদের পক্ষে অবস্থান করেছিল বাঙালি মুসলিম সৈন্যরা। আর শেষ পর্যন্ত 75 জন জীবিত ছিল। কেউ দেশে ফিরলেন, কেউ স্থানীয়ভাবে থেকে যান। ইতিহাসের পাতায় আছে এক বিস্ময়কর অধ্যায়, যেখানে কয়েকজন বাঙালি সৈন্য লিখে গেছেন অবিশ্বাস্য এই গল্পটি। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আব্দুল মাতিন, গুলমান আলী, রসুল, লান্সনায়ক মীর খান, গিলমান বানে, আরো কত শত নাম যেগুলো হয়তো আমাদের জানা নেই। তারা এসেছিলেন দূর বাংলার মাটি থেকে, কিন্তু নিজের দেশের জন্য নয়, লড়াই করেছিলেন এক অজানা দেশের মানুষের জন্য। স্বাধীনতার টানে, ন্যায়ের টানে, ভ্রাতৃত্বের টানে জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন। আজও ইন্দোনেশিয়ার মাটিতে শুয়ে আছেন তারা। কবরের নীরবতায় ঘুমিয়ে আছেন আব্দুল মুমিনরা, গোলাম আলীরা। সেই কবরগুলো যেন নীরবে বলে চলেছে, আমাদের রক্তে মিশে আছে এই দেশের স্বাধীনতা। এই এক ইতিহাস যা সীমান্ত মানে না, এক আত্মত্যাগ যা দুই জাতিকে চিরদিনের জন্য বাঁধনহারা ভ্রাতৃত্বে বেঁধে রেখেছে। আজও ইন্দোনেশিয়ার মানুষ ভুলে যায়নি সে বাঙালি বীরদের, যাদের রক্তে মিশে আছে তাদের স্বাধীনতার ইতিহাস।
প্রতি বছর নানা আয়োজনে তারা স্মরণ করে সেই অচেনা বন্ধুদের, যারা জীবন বাজি রেখে দাঁড়িয়েছিলেন তাদের পাশে। আর দাঁড়িয়ে আছে এক স্মৃতিস্তম্ভ, ইন্দোনেশিয়া ফ্রেন্ডশিপ মেমোরিয়াল। এটি কেবল পাথর ইটের নির্মাণ নয়, এটি দুই জাতির ভ্রাতৃত্বের এক অমিলন সাক্ষী। এই ইতিহাস শুধু ইন্দোনেশিয়ার স্বাধীনতা নয়, এটি বাঙালিরও গৌরবের ইতিহাস। কারণ এক দূর দেশে এক অজানা যুদ্ধক্ষেত্রে আমাদের উত্তরসূরিরা প্রমাণ করেছিলেন স্বাধীনতার লড়াই কোনো এক জাতির নয়, এটি বিশ্বজনীন, এটি মানবতার সংগ্রাম। প্রায় 4 বছর স্বাধীনতা যুদ্ধ করে, অর্থাৎ 1945 থেকে 49 সাল পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ তারা চালিয়ে যায়। অবশেষে আন্তর্জাতিক চাপ এবং জাতিসংঘের হস্তক্ষেপে 1949 সালের 27 ডিসেম্বর নেদারল্যান্ডস আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়াকে স্বাধীনতা স্বীকৃতি দেয়। আর এইভাবে ইন্দোনেশিয়া পায় স্বাধীনতার স্বাদ, প্রতিষ্ঠিত হয় স্বাধীন ইন্দোনেশিয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।